করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের মাত্রা খুবই কম। সিটি স্ক্যানের ফল হাতে পেয়ে জানালেন চিকিৎসক। রাখা হবে পর্যবেক্ষণে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি অত্যন্ত মিনিমাম। দেশে মৃত্যু ছড়ালো 10,000, সবশেষ একদিনে 94 জনের প্রাণহানি। আতঙ্কে ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার মজুতের হিড়িক। কোনোভাবেই বন্ধ হচ্ছে না শিল্প কারখানার দূষণ। ইটিপি থাকলেও মিলছে না ভালো কোনো ফল। ক্ষতি হচ্ছে মাটি, পানি ও জীববৈচিত্র্যের। এবং জুয়ারিদের সাকিবের ফোন নম্বর দেন সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। বিস্মিত বোর্ড, ভবিষ্যতে কোচ নিয়োগে আরও সতর্ক থাকবে বিসিবি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে খুব হালকা মাত্রার সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানোর পর এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাতে বেগম জিয়াকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতাল নয়, বাসাতেই চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপারসনের। 1 বছর 20 দিন পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা আক্রান্ত বেগম জিয়ার ফুসফুসের সংক্রমণ পরীক্ষার জন্য বৃহস্পতিবার রাত 9টার পর নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পর শুরু হয় পরীক্ষা। সিটি স্ক্যান শেষে রাত 11:15টায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরে আসেন তিনি। চিকিৎসকরা জানান, স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার ফুসফুসে করোনার সংক্রমণ খুবই সামান্য। HRCT যেটাকে বলা হয়, মানে হাই রেজুলেশন সিটি চেস্ট বলা হয়, সেই চেস্ট সিটি করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি যে এটি অত্যন্ত মিনিমাম। স্ক্যান রিপোর্ট ভালো হওয়ায় আপাতত বাসায় থেকেই চেয়ারপারসনের চিকিৎসা চলবে বলে জানান ডাক্তার জাহিদ। যে চিকিৎসা দেওয়া প্রয়োজন, এখন চিকিৎসকদের সাথে আলোচনা হবে। আলোচনা পরবর্তীতে ওনার যদি কোনো ওষুধপত্র এখানে যোগ করতে হয় তাহলে সেটা করা হবে। শঙ্কামুক্ত বলার সময় আসে নাই। আপনাকে শঙ্কামুক্ত বলার সময় হচ্ছে 12 থেকে 14 দিন পরে। এর আগে দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ব্রিফিং করে জানান, তার শারীরিক অবস্থা স্বাভাবিক এবং রক্ত পরীক্ষার রিপোর্টও ভালো। এ মাসের 10 তারিখ বেগম জিয়ার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় সবশেষ একদিনে 94 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 10,081 জনে। এদিকে চলমান বিধিনিষেধের মধ্যে করোনার টিকা ও নমুনা পরীক্ষা কেন্দ্রে বেড়েছে চাপ। তবে লকডাউনের আগের তুলনায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে। সকাল 9:30, রাজধানীর মুগ্ধ জেনারেল হাসপাতালের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছেন কোভিড পরীক্ষা করতে আসা অর্ধশত মানুষ। তবে যিনি সিরিয়াল দিবেন তার দেখা নেই। পরীক্ষা করতে আসা মানুষের অভিযোগ, একে তো হাসপাতালের লোক দেরি করে এসেছে, তার উপর আবার তাদের সাথে খারাপ আচরণ করছে। সকাল 7:30 বাজে কল ফোন দিয়ে গিয়ে নিছি, আমারও বলছে 8:30 বাজে দিবে সিরিয়াল, আর এখন বলতেছে আমাদেরকে 12টার পর আসতে। এমনিতে শরীর অসুস্থ। আমাদের আগে ইনফর্ম করবে না যে আপনারা 12টার পরে এসে দাঁড়াবেন, এখন আবার 12টার পরে এসে দাঁড়াইতে হবে। সরকারি বন্ধের পরদিন হওয়ায় এদিন রাজধানীর বেশিরভাগ কোভিড পরীক্ষা কেন্দ্রেই ভিড় ছিল বেশি। তবে এর চেয়েও উপচে পড়া ভিড় ছিল করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কেন্দ্রগুলোতে। একটু সময় লাগলেও দ্বিতীয় ডোজ নিতে পেরে নিজেদের কিছুটা ঝুঁকিমুক্ত ভাবছেন তারা। আমার করোনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটা বড় কথা নাকি আমি বলবো যে টিকা নিলে এটা হবে ওইটা হবে, ওইটা বড় কথা। নিলাম, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এখন আমাদের আশা আছে যে ঝুঁকিমুক্ত। মাঝখান দিয়ে একদিন যে বন্ধ ছিল, একদিন বন্ধ থাকার কারণে আজকে চাপটা আর কি বেশি। তবে অনেকেই অভিযোগ করে বলেন, টিকা কিংবা করোনা টেস্ট করতে আসার সময় পথে পথে পুলিশের চেকপোস্টে তাদের হয়রানি হতে হয়েছে। বলতে তো আপনি হাইটা যান, আমি এত দূর আমি হাইটা কিভাবে যাবো এটা আমরা জানি না। কিছু দূর আসছি আর বলে আপনি তো মিথ্যা কথা বলছেন হসপিটালের কথা বলে। আমি বলি না, নিশ্চয় আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে কাগজ আছে, কাগজ নিয়ে আপনি যান, এখন যান, রিক্সা যেতে পারবেন না, হাইটা জেলে যান। রাস্তার মধ্যে তো জায়গায় জায়গায় পুলিশ আটকাইতেছে। একটা রিক্সা নিয়ে আসছে, অটো রিক্সা নিয়ে আসছে, এটা ভেঙে দিচ্ছে, পরে এটা নিয়ে আসছে আর কি। এদিকে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আরও শনাক্ত হয়েছেন 4192 জন এবং মারা গিয়েছেন আরও 94 জন। এর মধ্য দিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 10,000 ছাড়ালো। রাজধানীর হাসপাতালগুলো ঘুরে দেখা যায় গত 10 দিন ধরে দেশে সরকারিভাবে সাধারণ মানুষের চলাচলে কিছুটা
বিধি নিষেধ থাকায় এসব হাসপাতালে করোনা আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। তাই তারা বলছেন, চলমান সর্বাত্মক লকডাউন যদি ভালোভাবে কার্যকর করা যায় তাহলে সপ্তাহ দুয়েকের মধ্যেই দেশে করোনা আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা কিছুটা হলেও কমে আসতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা আতঙ্কে ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার সহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ঘরে মজুত রাখার হিড়িক পড়েছে। অগ্নি নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘরে অতিমাত্রায় অক্সিজেন সিলিন্ডার রাখা বিপজ্জনক। চিকিৎসকরা বলছেন, ঘরে সিলিন্ডার রেখে শুধু অক্সিজেন নির্ভর চিকিৎসা জীবনহানিরও কারণ হতে পারে। সেলিয়া সুলতানার রিপোর্ট। রাজধানীর মেডিকেল সরঞ্জামাদির বাজারে এখন অক্সিজেন সিলিন্ডারের চাহিদা ব্যাপক। প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে 12 থেকে 15 হাজারে। এগুলোর ক্রেতা শুধু মেডিকেল সংশ্লিষ্ট নয়, নানা সংকটে করোনা সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগতভাবেও অনেকে মজুদ রাখছেন অক্সিজেন সিলিন্ডার। এতে চাহিদা বেড়েছে ব্যাপক। আগে একটা নিছি আর এখন দুইটা নিলাম। হাসপাতালের চেয়ে ব্যক্তিগতভাবে মানুষ কিনতেছে বেশি। অনেকে কিনতে পারছে না, ব্যবহার করতে পারছে না হাসপাতালের সমস্যার কারণে। তবে চিকিৎসকরা বলছেন, রোগীর অক্সিজেন মাত্রা কমে গেলেই নিতে হবে হাসপাতালে। শুধুমাত্র ঘরে রেখে অক্সিজেন সেবা মৃত্যুর কারণও হতে পারে। বাসায় শুধু অক্সিজেন দিয়ে চিকিৎসা করলে হবে না, এর সাথে আমাদের আরও কিছু ওষুধের প্রয়োজন হয়। যেমন আমরা এই রোগীটাকে অ্যান্টিভাইরাল দিব কিনা, আমরা এই রোগীটাকে স্টেরয়েড দিব কিনা। অক্সিজেন রিফিল সেন্টারগুলোতে শুধুমাত্র ঢাকা বা ঢাকার আশেপাশে যেসব জেলা সদর হাসপাতাল রয়েছে তারাই ভিড় করছেন না, বরং ব্যক্তিগতভাবে যাদের অক্সিজেন সিলিন্ডার রয়েছে তারাও রিফিল করে যাচ্ছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন, বাসা বাড়িতে রাখা অক্সিজেন সিলিন্ডারগুলো যেন নিরাপদে রাখা হয়, নয়তো যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যখন একটা হিটের কাছাকাছি আসবে অথবা কোনো ইগনিশনের কাছে আসবে তখনই কিন্তু এটা বিভৎসতা রূপ পাবে। তবে এটা বিভৎসতার রূপ বেশি পাবে যেখানে দরজা জানালা বন্ধ, সেই জায়গাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার আগে রিফিল সেন্টারে সিলিন্ডারের কোনো লিকেজ পরীক্ষা ছাড়াও মেয়াদ উত্তীর্ণ কিনা তা পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরুকে গার্ড অব অনার, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা, কুমিল্লায় দাফন। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক। ভাড়া নেওয়া হয় কয়েক গুণ। বিধিনিষেধের আওতামুক্ত অফিস খোলা থাকলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েন অনেকেই। তবে পুলিশ বলছে, প্রাথমিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা। নাজমুস সালেহীকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। সময়ের ব্যবধান 24 ঘন্টা, অর্থাৎ একদিন, আর এতেই যেন পাল্টে গেল দৃশ্যপট। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে প্রবেশ কিংবা বের হওয়ার পয়েন্টগুলোতে যেমন বেড়েছে গাড়ি, তেমনি আভ্যন্তরীণ মূল সড়কগুলোতেও প্রথম দিনের থেকে গাড়ির জটলা ছিল অনেক বেশি। এ তো গেল যান্ত্রিক বাহনের আধিক্যের বিষয়। রাজধানীর যাত্রাবাড়ির এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই লকডাউনের মূল উদ্দেশ্য জনগণকে ঘরে রাখা। এক্ষেত্রে সংকট বাড়িয়েছে লকডাউনের আওতামুক্ত গার্মেন্টস সহ গুরুত্বপূর্ণ কিছু অফিস খোলা থাকায়। রিক্সাও যাইতেছে না, এটা রিক্সায় বলছে রিক্সা 600 টাকা, পায়ে হেঁটে যে করে আমার পৌঁছাতে আমার জীবিকার তাগিদে। কথা ছিল তো আপনাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে পরিবহন সুবিধা দিবে। হ্যাঁ, ওরকম আসলে কথা এখনো ফাইনাল কিছু হয়নি। এদিকে শত কঠোরতার মাঝেও অনৈতিকতার আশ্রয় নিতে দেখা গেছে ডাক বিভাগের সরকারি এই স্টাফ বাসকে। সরকারি কর্মী পরিবহনের ফাঁকে ভাড়ায় সাধারণ যাত্রী পরিবহন করে বাসটি। দুইটা রুটে আমাদের পরিবহন একটা, আমাদের দুইটা রুটে পরিবহন দুইটা প্রয়োজন, কর্তৃপক্ষ দেই দিচ্ছি করতে করতে এই অবস্থা। অন্যদিকে কঠোর ফাঁক ফোকর গলেও তুচ্ছ কারণ আবার নিছক কৌতূহল মেটাতেও অনেকেই দেখা গেছে ঘরের বাইরে। আপনার সঙ্গের যাত্রী কি হয়, তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায় বেড়াতে যাচ্ছে, ফুপু বাড়ি। মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন? সাভার থেকে এখানে আসছে। কেন? যাত্রী নিয়ে আসছে। রাজধানীর প্রতিটি পয়েন্টে যে সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তার তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি। আবার যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না গাড়ি এবং আরোহীর তথ্য যাচাই বাছাইয়ের। আর এই সুযোগে তুচ্ছ প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কোনো প্রয়োজন ছাড়াই বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, এ ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিচ্ছি। লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি র্যাব ও বিআরটি এর পক্ষ থেকেও মাঠে ছিল একাধিক টিম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
লকডাউনের সুযোগে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন পর্যন্ত ভালো আছেন, নেগেটিভ কোনো সিমটম দেখা যায়নি। লকডাউনকে কেন্দ্র করে এবং এর মধ্যে সত্যিকার অর্থে একটা ক্র্যাকডাউন হয়েছে। ক্র্যাকডাউনটা হচ্ছে ইতিমধ্যে এই সুযোগটা নিয়ে তারা বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে, গ্রেপ্তার করছে, যে প্রায় 181 জনকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। আমরা আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে আমাদের এই সমস্ত নেতাকর্মীদের মুক্তি দিন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতেই জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ করছে। বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। করোনা নিয়ে রাজনীতি সমীচীন নয় মন্তব্য করে বিএনপিকে অপপ্রচার বন্ধেরও আহ্বান জানান তিনি। 26শে মার্চ বিএনপির উস্কানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল তার 18 দিন পরে এসে বিএনপি গত মঙ্গলবার বলেছে 26শে মার্চের সহিংসতার ঘটনা পরিকল্পিত। এ তাণ্ডব লীলা বিএনপি ও তার দোসরদের পূর্ব পরিকল্পিত। বিএনপিকে নির্বাচনে ভোট দেয় না বলে তারা সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করছে। কোনোভাবেই কমছে না শিল্প কারখানার দূষণ। ইটিপি থাকলেও স্বাভাবিক থাকছে না কেমিক্যালের প্যারামিটার। দূষিত বর্জ্য সরাসরি খাল বা নদীতে চলে যাওয়ায় দীর্ঘমেয়াদে ক্ষতি হচ্ছে মাটি, পানি ও জীববৈচিত্র্যের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পানি, পেচ্ছাপের পানি, কত কত রঙের পানি। কেমিক্যালের পানি আসার কারণে মনে করেন যে পানির ব্যবহার তো একদম অপযোগী, এবং দেখা যেতেছে কি যে আগে যে ধরনের মাছ টাছ আমরা ধরতাম সেগুলো এখন তো মনে করেন যে নাই। কথা বলছিলাম সাভারের কর্ণপাড়া খালের পাড়ের বাসিন্দাদের সঙ্গে। এ খালের সাথে রয়েছে যাদের দীর্ঘ জীবনের স্মৃতি। কেউ হয়েছেন বয়োবৃদ্ধ, কেউ বা যুবক। শুধু সময়ের ব্যবধানে বিকৃত হয়েছে এ খালের পরিবেশ ও প্রতিবেশ অবস্থা। কর্ণপাড়ার খালের সাথে যুক্ত রয়েছে আশপাশের সব কারখানার ড্রেন। এসব ড্রেন দিয়ে বিষাক্ত পানির ঢলই বলে দেয় পরিবেশ নষ্ট করার উন্মুক্ত অবকাঠামো। শুধু এমন পানি নয়, এ দৃশ্য বলে দেয় প্লাস্টিক থেকে শুরু করে সব ময়লার ভাগার ধলেশ্বরীর সাথে সংযুক্ত সাভারের এই খাল। তবে বিষাক্ত পানি শোধনে অনেক কারখানায় অভ্যন্তরীণ বর্জ্য শোধনাগার ইটিপি 24 ঘন্টা চালু রাখার কথা থাকলেও নির্দেশনা বাস্তবায়ন করছেন না অনেকেই। কারখানা সংশ্লিষ্টরা এ বিষয়ে কথা না বললেও পরিবেশবিদরা বলছেন সরকারকেই সঠিকভাবে তদারকি করতে হবে। বাস্তবে কয়টা ইটিপি চালু, কয়টা ইটিপি মানসম্মত, সেই জায়গাটার প্রশ্ন কিন্তু রয়ে যায়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বলছে কাঙ্ক্ষিত জনবল না থাকায় সঠিকভাবে মনিটরিং সম্ভব হয় না। যদিও এ অজুহাতের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন পরিবেশবিদরা। যে লোকবল আছে এটা দিয়ে আমার সারা টাকা জেলা কার্যালয়ে সবকিছু মনিটরিং করা সম্ভব হচ্ছে না, কারণ আমার 2 জন ইন্সপেক্টর, 3 জন এডি। লোকবলের অজুহাত দিয়ে কাজ না করার যে প্রবণতা, সেটাকে কিন্তু আপনি উৎসাহিত করেন। আপনি যদি লোকবল নাই বলে যখন এই কথাটা বলেন, তখন আপনার অধস্তনরা কিন্তু একটা সুযোগ পায়। প্রযুক্তির সহায়তায় কারখানা দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরকে আরও কার্যকর ভূমিকা রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সাভার, ঢাকা। কমিটি গঠন নিয়ে কোন্দলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতে বিলম্ব হওয়ায় আতঙ্কে রয়েছেন সুনামগঞ্জের হাওড়াঞ্চলের মানুষ। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে কাজ করায় বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে সন্দিহান কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে কোন্দলের কারণে নয়, হাওড় থেকে পানি নামতে দেরি হওয়ায় এবার বাঁধ নির্মাণে বিলম্ব হয়েছে। সুনামগঞ্জ ঘুরে এসে প্রিন্স আরিফিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। দিগন্ত জোড়া এই সবুজ ফসলের ক্ষেতকে ঘিরেই আবর্তিত হয় হাওরের কৃষকের স্বপ্ন। আর এই স্বপ্নকে টিকিয়ে রাখার রক্ষা কবচ বিবেচনা করা হয় এই ফসল রক্ষা বাঁধকে। প্রতি বছরই এই বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে, এবারও এর ব্যতিক্রম নয়। অভিযোগ উঠেছে স্থানীয় বাঁধ নির্মাণ কমিটি গঠনে এবার বিলম্ব হওয়ায় এই বাঁধ তৈরির কাজও শুরু হয়েছে প্রায় 1 মাস দেরিতে। সুনামগঞ্জের হাওরে এবার ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করার জন্য প্রথম দফায় সময় বেঁধে দেওয়া হয়েছিল 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। কাজ শেষ না হয় সময় বাড়ানো হয় 15ই মার্চ পর্যন্ত। তাতেও কাজের কোনো কুলকিনারা করতে পারে না বাঁধ নির্মাণে গঠিত কমিটিগুলো। জানুয়ারির 1 তারিখ কাজটা শুরু করার কথা, কিন্তু দেখা গেছে এটারে তারা এই দলীয়করণ নিয়ে কমিটি গঠন করতে যাইয়া আইসে আপনার
20 জানুয়ারি। বৈশাখী যে ফসল, এখন যদি নতুন অবস্থা পানি আসে, যদি বাঁধ ভেঙে যায়, তখন আমাদের ফসল নষ্ট, একবার শেষ, কাটার কোনো আর ভরসা নাই। হাওরের কৃষকদের নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থার কর্মকর্তারা বলছেন, বাঁধ নির্মাণে অনিয়ম দূর করতে সরকারি তদারকি বাড়ানোর বিকল্প নেই। কতগুলো প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে এই সরকারের আন্তরিকতা অনেক সময় যথাযথ ফলাফল এনে দিতে পারে না। পানি নেমে যা বিলম্বিত হয়, বাঁধের যে মেরামত কাজ সেটির জন্য যে মাটির প্রাপ্যতা সেটির জন্য অপেক্ষা করতে হয়। মূলত এই কারণেই কাজের বাস্তবায়নও বিলম্বিত হয়। সুনামগঞ্জের 11টি উপজেলার ছোট বড় 135টি হাওরের 2,23,300 হেক্টর জমিতে এবার 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, সুনামগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বার সভাপতি আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তার প্রতি। কুমিল্লায় দাফন সম্পন্ন হয় তার। সবার প্রিয় মতিন খসরুর মরদেহ প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্টে নেওয়া হয় বৃহস্পতিবার সকালে। জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার দল আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির পক্ষেও শ্রদ্ধা জানানো হয়। আমার বাবা দেশটাকে ভালোবাসতে চেয়েছেন এবং দেশের জন্য কাজ করেছেন, আপনারা তার কথা মনে রাখবেন। দলমত নির্বিশেষে তার জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হয় সবার প্রিয় মতিন খসরুকে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কালিমা নেই। একজন জনপ্রিয়, যেমনি জনগণের কাছে তেমনি আইনজীবীদের কাছে। আইনজীবীরা সম্মান দেখিয়ে বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী করেছিল, কিন্তু দুর্ভাগ্য উনি বসতে পারেন নাই। যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল, সেটা আব্দুল মতিন খসরুর মাধ্যমে সেই বিচারহীনতার পথকে বন্ধ করে দিয়ে বিচার পাওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তিনি যেই বক্তৃতাটা দিয়েছিলেন ইনডেমনিটি বাতিলের জন্য, সেটা মনে রাখার মতন বক্তব্য। তার মৃত্যুতে এদিন বসেনি সুপ্রিম কোর্ট। করোনা আক্রান্ত হয়ে প্রায় 1 মাস সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার মারা যান আওয়ামী লীগের এই নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিতে শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বন্দর এলাকার 10,000 পরিবারকে 15 দিনের চাল, ডাল, তেল এবং রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। বন্দর রিপাবলিক ক্লাবের পুরো চত্বর জুড়ে নানা নিত্য পণ্যের বস্তা সাজানো। আবার সেই বস্তা খুলে ছোট ছোট ব্যাগে ঢুকানো হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু এবং লবণ। সাথে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী, ছোলা, মশলা এবং হাত ধোয়ার সাবান। লকডাউনে বিপর্যস্ত অসহায় মানুষকে সহায়তা দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর বিভাগের এই আয়োজন। 5,000 পরিবারকে সহায়তা দেওয়া শুরু করছি। আর এই খাদ্যগুলো আমরা মূলত গভীর রাতে বাড়িতে গিয়ে, আমাদের কাছে যেহেতু তালিকা আছে এবং অ্যাড্রেস আছে, তাদেরকে বাড়িতে গিয়ে পৌঁছে দিব। করোনা সংক্রমণের শুরুতে গত বছর চট্টগ্রামের 50,000-এর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছিল সিএমপি। এমনকি নানা সহযোগিতা দিয়ে মানবিক পুলিশের সুনামও পেয়েছিল। কিন্তু পরবর্তীতে ওসি প্রদীপ কাণ্ডে ইমেজ সংকটে পড়ে পুলিশ। তাই এই করোনা যুদ্ধে ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা। করোনাকালীন সময়ে আমরাই ফ্রন্টলাইনে আছি, মানুষের সাথে আছি, রাস্তাঘাটে আছি। আমরা এই কাজটা আমাদের জন্য করা অনেক সহজ। মধ্যরাতে পুলিশের আরেকটি টিম অসহায় দুস্থ মানুষের বাসায় গিয়ে পৌঁছে দেবেন এসব খাদ্য সামগ্রী। পুলিশ কর্মকর্তারা বলছেন আরও অন্তত 15 দিন তারা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে চান তাদের এই মানবিক সেবা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে কঠোর লকডাউনের মাঝেও চালু রাখা হয়েছে চট্টগ্রাম বন্দর। রমজানের ভোগ্যপণ্যের পাশাপাশি চলছে মেগা প্রকল্পের যন্ত্রপাতি খালাসের কাজ। ব্যবসায়ীদের দাবি, কন্টেইনার এবং জাহাজ জট এড়াতে বেসরকারি ডিপোগুলোকে আরও বেশি সক্রিয় করতে হবে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানিকৃত পণ্যবাহী কন্টেইনার একের পর এক ইয়ার্ডে সাজিয়ে রাখছে ক্রেনগুলো। ঢাকার আইসিডিতে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে কন্টেইনারবাহী ট্রেন। এর মাঝে চলছে লরিতে করে ইয়ার্ড থেকে কন্টেইনার ডিপোতে নেওয়ার তৎপরতাও। লকডাউনের মধ্যেও আমরা দেখছি যে ডেলিভারি আমাদের স্বাভাবিক। 3,500 থেকে 4,000 টিউস কন্টেইনার আমাদের ডেলি
ডেলিভারি যাচ্ছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় 8,000 টিউএস কন্টেনার উঠানামা করেছে। পাশাপাশি গত দুদিনে 10,000-এর বেশি কন্টেনার ডেলিভারি দিয়েছে। তবে বন্দরের সাথে সাথে বেসরকারি 17টি আইসিডি সক্রিয় না হলে জাহাজ এবং কন্টেনার জট সৃষ্টির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। বহির্নোঙরে অনেকগুলো জাহাজ ওয়েট করতেছে, যেহেতু ডিপোতে অনেকগুলা কন্টেনার যদি এগুলো শিপ করা না হয় তাহলে জাহাজ জটের বিশাল একটা আশঙ্কা করছি। সরকারি এবং বেসরকারি অন্তত 20টি সংস্থা সরাসরি জড়িত বন্দরের কর্মকাণ্ডের সাথে। এর মধ্যে শ্রমিক রয়েছে 8 থেকে 10,000। কর্মকর্তা কর্মচারী যারা ফিল্ড লেভেলে কাজ করে তাদের যাতায়াতে যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু আলটিমেট সেটির প্রভাব কিন্তু বন্দরের আমদানি রপ্তানির উপর পড়বে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে জাহাজ রয়েছে 86টি। এর মধ্যে বহির্নোঙরে 48টি এবং প্রধান জেটিতে 10টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে। একদিকে সর্বাত্মক লকডাউন, অন্যদিকে রমজান, আর এর মাঝে সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের সবগুলি ক্রেন। কারণ এই ক্রেন সচল থাকলেই গতিশীল থাকে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান লকডাউনে আরও কড়াকড়ি আরোপের আভাস দিয়েছে সরকার। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বুধবার জার্মানিতে কমপক্ষে 350 জনের মৃত্যু, একই সাথে 30,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। রবার্ট কোখ ইনস্টিটিউটের দেয়া তথ্যটি বলে দেয়, করোনাকে রুখতে অ্যাঙ্গেলা ম্যার্কেল সরকারের দেয়া সকল বিধিনিষেধ, নিয়মনীতি কিংবা লকডাউনের পর লকডাউনের মতো কর্মসূচির সবই যেন উলুবনে মুক্ত ছড়ানোর মতো। জার্মানি জুড়ে কোভিডের সাথে সাথে বাড়ছে করোনার নতুন ধরনের স্ট্রেন। এই অবস্থায় আগামী 18 এপ্রিল পর্যন্ত দেয়া লকডাউনে আরও কড়াকড়ি দেওয়ার পরিকল্পনা মার্কেল সরকারের। দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে প্রতি 1 লাখে 100 জনের উপর মানুষ করোনায় সংক্রমিত হওয়ায় তুলে নেওয়া হতে পারে শিথিলতা। জার্মানির করোনার এমন পরিস্থিতিতে বাঙালির চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষকে বরণ সহ সংযমের মাসে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। আমরা যেন আমাদের সঠিকভাবে সংযতভাবে রোজা পালন করি, ঘরে থাকি, আর যদি প্রয়োজনে বাইরে বের হতে হয় তাহলে যেন কঠোরভাবে মাস্ক পরিধান করে থাকি এবং বাইরে থেকে ঘরে এসে হাত পরিষ্কার করা, বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়া কিংবা স্যানিটাইজ করা। এই অবস্থায় টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি পালনে সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানান এই রাষ্ট্রদূত। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে এবং হাত ধুইতে হবে। এই বিষয়গুলি আমাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত করতে হবে। জার্মানিতে এখন পর্যন্ত টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা এখন প্রায় 1,92,00,000। বর্তমানে কিছুটা টিকার সংকট থাকলেও জার্মানির মতো বাংলাদেশেও সঠিক টিকা কার্যক্রম নীতিতে এগুচ্ছে, এমনটাই মনে করছেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কারণে বিপাকে পড়েছেন সৌদি আরব থেকে দেশে ফিরতে চাওয়া প্রবাসীরা। বাংলাদেশে 1 সপ্তাহে সর্বাত্মক লকডাউনের এই সময় দেশে যেতে যারা টিকিট সংগ্রহ করেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। 17 তারিখ থেকে বিশেষ ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত নেয় টিকিটের আশায় বিভিন্ন ট্রাভেলসে যোগাযোগ করেছেন প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। হঠাৎই 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউনে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন সৌদি প্রবাসীরা। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে। দেশ থেকে এসে যাদের কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, ভিসা জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন তারাও। পাশাপাশি যারা জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান তারাও বিভিন্ন ট্রাভেলস ঘুরে টিকিট না পেয়ে হতাশ। ঈদের আগে যাওয়ার জন্য নিয়ত করছি দেশে, ইনশাল্লাহ। এখন সব দোকানে ঘুরতেছি, টিকিট পাইতেছি না। বিভিন্ন ট্রাভেলসে ঘুরতেছি টিকিটের জন্য, কিন্তু এখনো আমরা সুসংবাদ পাইনি। এজেন্সির মাধ্যমে এখনো আমরা পাইতেছি না যে টিকিট পাবো কিনা, এখনো সন্দেহে আছে। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের বিষয়ে বাংলাদেশের 17 তারিখ থেকে বিশেষ বিমানের বিষয়ে সিদ্ধান্ত নিলেও শিডিউল না পাওয়ায় টিকিট দেওয়া যাচ্ছে না বলে জানান ট্রাভেলস ব্যবসায়ীরা। প্রতিদিন অনেক কাস্টমার আসতেছে, কোনো টিকিট পাইতেছে না। এখন ঢাকা থেকে বলছে যে বিশেষ ফ্লাইট দিবে, ওইটা এখন কবে থেকে দিবে এটাও শিওর বলতে পারতেছি না। ভিসা জটিলতা এড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন দেশে থাকা প্রবাসীরা। অন্যথায় কর্মস্থলে ফেরা নিয়ে তাদের ভাগ্যে আবারও কালো মেঘের ঘনঘটা নেমে আসতে পারে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। লকডাউন শিথিল হওয়ায় এবারের বাঙালি পাড়াগুলোতে রমজানের আমেজ ফিরে এসেছে। ইফতার সামগ্রীর জন্য দোকানে দোকানে দেখা যায় ক্রেতাদের ভিড়। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। সোমবার থেকে ব্রিটেনে লকডাউন অনেকটাই শিথিল করা হয়, ফলে বেশিরভাগ দোকান খোলার কারণে এমনিতেই মানুষের ভিড় ছিল বিভিন্ন দোকানে। রমজানের প্রথম দিন থেকেই লন্ডনে বাংলাদেশে অধ্যুষিত হোয়াইট চ্যাপেল, ব্রিকলেন ও ক্যানন স্ট্রিট এলাকায় ইফতার সামগ্রীর দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশের মতোই প্রতিদিনের ইফতার সামগ্রী কিনতে দূর দূরান্ত থেকে এখানে বাংলাদেশিরা ছুটে আসেন। ছোলা, পেঁয়াজু, বেগুনি, কাবাব, হালিম সহ দেশীয় স্বাদের সব ইফতারের সমাহার রয়েছে এখানে। লাস্ট ইয়ার তো আমরা রোজা রাখছি, গরু রেখা বাড়িতাম পারছি না। দিস ইয়ার ইনশাল্লাহ আমরা বাড়াইছি। খুবই ভালো লাগতেছে যে আমরা এর আগেই কিন্তু রোজা রমাদানের পরেই কিন্তু আমরা লকডাউন থেকে কিছুটা শীতল হয়েছে, এবং আমরা বিশ্বাস করতেছি যে আমাদের এই বর্তমান যে পরিস্থিতি থেকে আমরা অবশ্যই বাড়িয়ে আসবো। প্যান্ডেমিকের কারণে একটু সীমাবদ্ধতা আছে, তো তারপরেও যে আজকে সবাই একসাথে এসে এখানে নিতে পারছি, এটা খুব আনন্দ, খুব ভালো লাগছে। ব্রিটেনের মুসলমানরা প্রায় 15.5 ঘন্টা রোজা রাখছেন এবার। লাইনে দাঁড়িয়ে ইফতার কেনার দৃশ্য যেন মনে করিয়ে দেয় বাংলাদেশি আমেজকে। রেস্তোরাঁ ব্যবসায়ীরাও গত বছরের লোকসানের কিছুটা হলেও সামাল দিতে চান এই রমজানে। বিক্রির হারও বেশ ভালো রয়েছে বলে জানান তারা। আমরা এই বছর যে খুলছি, মানে কাস্টমার তো আগ্রহ ইজ ইমেন্স। গতকালকে আমরা কাস্টমার স্টপ করতে পারছি না ফার্স্ট রমাদান। আই থিঙ্ক বিকজ all the non-essential shops are opened as well. But yes, we're enjoying it. We always enjoy selling, and especially in Whitechapel, you can't stop customers. So it's brilliant, absolutely brilliant. তবে লকডাউনের বিধি নিষেধের কারণে এবারও কোনো রেস্টুরেন্টে ইফতার পার্টির আয়োজন হচ্ছে না। গেল রমজানে লকডাউনের সত্যের বেড়াজালে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসতে পারেনি। তবে এবারের চিত্র ভিন্ন। দেশীয় আমাদের এইসব বাহারি ইফতার সামগ্রীর পসরা দেখে মনে হবে এ যেন পুরান ঢাকার মিনি চকবাজার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নানা সূত্রে খবর, সাকিব আল হাসানের ফোন নম্বর জুয়ারিদের দিয়েছিলেন ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। এদিকে ফিক্সিং কাণ্ডে হিথ স্ট্রিকের মতো নিষিদ্ধ হওয়ায় বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি এও জানান, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কোচ নিয়োগের ব্যাপারে আরও সতর্ক থাকবে ক্রিকেট বোর্ড। ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক 8 বছর নিষিদ্ধ। আইসিসির সূত্র বলছে, স্ট্রিকই সাকিবের ফোন নম্বর দিয়েছিলেন জোয়ারি দীপক আগারওয়ালকে। কারণ আইসিসি সাকিবের নিষেধাজ্ঞার সময় যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে বলা হয়েছিল সাকিবের ফোন নম্বর যে দিয়েছিল দীপক আগারওয়ালকে সে কাছেরই কেউ, কিন্তু ওই কাছের ব্যক্তিটির নাম প্রকাশ করেনি আইসিসি। তবে হিথ স্ট্রিকের তদন্তের পর যোগসূত্র মিলে যাচ্ছে। জিম্বাবুয়েন কোচ হিথ স্ট্রিক 2017 সালে বিপিএলে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সহ 3 ক্রিকেটারের ফোন নম্বর দিয়েছিলেন জুয়ারিকে। সে সময় ঢাকার অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। সূত্র আরও মেলে, 2018 সালের শুরুতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে দলের তথ্য পাচার করেন স্ট্রিক। সাকিবকে নিষেধাজ্ঞার সময় ওই সিরিজেও সাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আইসিসি। যারা আমাদের এখানে কোচ আসেন অথবা কোনো সাপোর্ট স্টাফ আসেন, আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের এদের ব্যাপারেও খুব সতর্ক থাকা উচিত। হিথ স্ট্রিকের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা আশা করিনি যে হিথ স্ট্রিকের মতো এত বড় একটা বড় মানের কোচ এই ধরনের কাজে লিপ্ত থাকবে, কারণ হতাশ হয়েছে যে কি করে সে এই ধরনের কাজে লিপ্ত হতে পারে। এদিকে ফিক্সিং এর বিস্ফোরা রোধে সর্বোচ্চ সতর্ক বিসিবি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের মাত্রা খুবই কম। সিটি স্ক্যানের ফল হাতে পেয়ে জানালেন চিকিৎসক, রাখা হবে পর্যবেক্ষণে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি অত্যন্ত মিনিমাম। দেশে মৃত্যু ছাড়ালো 10,000, সবশেষ একদিনে 94 জনের প্রাণহানি। আতঙ্কে ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার মজুতের ভিড়। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।